আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে শুনছেন, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমাদেরকে শুনছেন, প্রিয় দেশবাসী, আজকে আমরা অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার সহিত আজকে আমরা এই লাইভে যুক্ত হয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন, সাম্প্রতি বর্তমান শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক 2023 সেশনের যে শিক্ষাক্রম যে প্রস্তাবিত হয়েছে বা যেটা অলরেডি আমাদের শিক্ষা অঙ্গনগুলোতে পাঠদান শুরু করা হয়েছে, সেটা নিয়ে অলরেডি বাংলাদেশের নানা মহলে এটা নিয়ে কথাবার্তা শুরু হয়েছে, অনেক বিতর্কের জন্ম হয়েছে, অনেকেই এটিকে প্রত্যাখ্যান করছে, অনেকে সমালোচনার জন্ম দিচ্ছে। তো আমরা আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের একটি দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা আজকে বাংলাদেশের বর্তমান যে শিক্ষাক্রম 2023 সেশনের যেটি আছে, এখানে কোন কোন জায়গায় অসঙ্গতি আছে, কোন কোন জায়গায় সংকট আছে, কোন কোন জায়গায় ইতিহাসকে বিকৃত করা হয়েছে, কোন কোন জায়গায় ইসলামকে খাটো করে উপস্থাপন করা হয়েছে, কোন কোন জায়গায় আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আমাদের কাছে মনে হয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কি আমরা বিশ্বাস করি আজকের এই লাইভের মাধ্যমে আমরা যে তথ্য এবং উপাত্তগুলো আপনাদের সামনে উপস্থাপন করব, এর প্রেক্ষিতে আমরা বিশ্বাস করি বাংলাদেশে একটি গণ সচেতনতা সৃষ্টি হবে। বাংলাদেশের সকল শিক্ষার্থী এই বিষয় সম্পর্কে তারা ধারণা পাবে এবং তারা এই শিক্ষা নীতি বা শিক্ষা ক্রম সম্পর্কে তারা সজাগ এবং ষষ্ঠ হবে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করলাম বর্তমান যে শিক্ষানীতি যেটি প্রণয়ন করা হয়েছে শিক্ষাক্রম, সেখানে বিশেষ করে ষষ্ঠ শ্রেণীর যে ইতিহাস বই যেটি আছে, এরপর সপ্তম শ্রেণীতে যে ইতিহাস বই যেটি আছে, এই দুইটি বইতে অত্যন্ত চরমভাবে বিশেষ করে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। বাংলাদেশের সভ্যতা সংস্কৃতিকে ভিন্নভাবে স্থাপন করা হয়েছে। ট্রান্সজেন্ডার সমকামিতা সহ আমাদের তরুণ প্রজন্মকে একটা বিশেষ করে নৈতিকতা বিবর্জিত করে গড়ে তোলার জন্য নানা ধরনের চক্রান্ত সেখানে স্পষ্ট। শুধু তাই নয়, সেখানে ইসলাম ধর্মকে খাটো করে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। তা আমরা ধারাবাহিকভাবে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করতে চাই। আমরা যদি প্রথমে আজকে আপনাদের সামনে আমরা যদি প্রথমে শেয়ার করতে চাই, সপ্তম শ্রেণীর যে বইটি আছে, ইতিহাস ও সমাজবিজ্ঞান যে বই, সেখানে প্রচ্ছদের মধ্যে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বিশেষ করে যে ছবি ব্যবহার করা হয়েছে, ময়ূর, পদ্মফুল, জবা ইত্যাদি, সেখানে বিশেষ করে আমাদের তো জাতীয় ফুল শাপলা, আমাদের জাতীয় পাখি দোয়েল, কিন্তু আমাদের প্রশ্ন হলো যে প্রচ্ছদের মধ্যে যেটি ব্যবহার করা হয়েছে, ময়ূরের ছবি ব্যবহার করা হয়েছে, পদ্মফুল ব্যবহার করা হয়েছে, যদি আপনারা এখানে দেখেন, ময়ূর কিন্তু আমাদের জাতীয় পাখি নয়, বরং ময়ূর ভারতের জাতীয় পাখি, এটা আমরা সবাই জানি। এরপর আপনারা নিশ্চয়ই দেখেন, বিশেষ করে এই বইতে 4টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়ে এখানে বলা হচ্ছে যে উপমহাদেশের আদিম সংস্কৃত সভ্যতার তথা হরপ্পা সভ্যতা নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে হিন্দু বৌদ্ধ ধর্ম শাসন ব্যবস্থা নিয়ে। তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে সভ্যতার নগরায়ন আর ধর্মীয় স্থাপনার চিত্র আর বর্ণনা করা হয়েছে। কিন্তু এখানে অত্যন্ত দুঃখজনক বিষয় হলো চতুর্থ অধ্যায়ে যে বিষয়টি আনা হয়েছে সুলতানি আমল। আপনারা নিশ্চয়ই জানেন ভারত উপমহাদেশে মুসলিম শাসন আমল, যেটাকে মুসলিম শাসন আমল বলে আমরা চিনি বা জানি, সেটা সুলতানি আমলেই কিন্তু সেটা খুব ভালোভাবে প্রসারিত হয়েছে, সেটা ভালোভাবে মানুষের কাছে উপস্থাপিত হয়েছে। কিন্তু এখানে সুলতানি আমলকে একেবারে খুব সুকৌশলে সুলতানি আমলকে ইন্ডিকেট করে টার্গেট করে এখানে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। যদি আমি আপনার সাথে একটু ব্যাখ্যা করতে চাই, এখানে চতুর্থ অধ্যায় সুলতানি আমল যেটিকে যেভাবে শুরু করা হয়েছে, এভাবে তোমাদের যদি জিজ্ঞেস করি বিদেশি বলতে তোমরা কাদের বুঝবে, তোমরা চোখ বন্ধ করে বলবে বিদেশি হলো তারাই যারা আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশের বাইরে থেকে এই দেশে এসেছে। তোমাদের উত্তর একদম সঠিক। কিন্তু সুলতানি আমলে কাউকে যদি জিজ্ঞেস করা হতো বিদেশিকে, তাহলে সে কি বলতো জানো? সে বলতো অপরিচিত কোনো ব্যক্তি যে আমাদের গ্রামে বা অঞ্চলে থাকে না, আমাদের সমাজ ও সংস্কৃতির অংশ নয়, সেই বিদেশি। এটা পৃষ্ঠা নাম্বার 111-তে বলা হয়েছে। অর্থাৎ
আপনারা নিশ্চয়ই দেখেছেন এতক্ষণ পর্যন্ত যা পড়লাম সব কিছু আমাদের দেশীয় ও আমাদের সংস্কৃতি অংশ, এখন যা আসছে সব বিনদেশী এবং অন্য সংস্কৃতির জিনিস। আমাদের উপর সুলতানি তথা ইসলামী সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সেখানে ব্যাখ্যা করা হয়েছে যে ভারত উপমহাদেশের উপর বা আমাদের উপর সুলতানি বা তথা ইসলামী সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে। এখানে আমি একটা কথা বলে রাখতে চাই যে বাংলাদেশ একটি, আপনারা নিশ্চয় জানেন, বাংলাদেশে বহুমাত্রিক আদি গোষ্ঠী এখানে বসবাস করতে অনেকে এখানে এসেছে, অর্থাৎ বিশেষ করে রেনেসাঁসের পরবর্তী বা এর আগে বিশেষ করে এক রাষ্ট্র থেকে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে মানুষ যেত, মানুষ বসবাস করত, সেখানে মানুষ বসবাস করা শুরু করেছে। কিন্তু যদি আজকে এখানে সুলতানি আমলে যারা শাসন কার্য পরিচালনা করেছে, বিশেষ করে মুসলিম শাসকগণ, যদি তাদেরকে বলা হয় যে সেই সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে, যদি তাদেরকে আজকে বিনদেশী বলে এখানে প্রমাণ করা যায়, ভিন্ন দেশি বলে প্রমাণ করা যায়, তাহলে কিন্তু এখানে মুসলমানদেরকে অন্য দেশ থেকে এসেছে তারা ভাড়াটিয়া বলে এটাকে ইতিহাসে তারা প্রমাণ করা চক্রান্ত করছে। এখানে আমি এটা তো বলে রাখতে চাই, মুসলমানরা এদেশে ভাড়াটিয়া নয়। কারণ হলো সাহাবিদের আমল থেকে এখানে ইসলামের দাওয়াত নিয়ে মুসলমানরা এখানে চলে এসেছে। মুসলমানরা এখানে শুধু এসেই তারা শুধু এখান থেকে চলে যায়নি, বরং তারা এই দেশে এসে মানুষকে ধর্মের দিকে ডেকেছে, মানুষকে ইসলামের দিকে ডেকেছে, সভ্যতার সৌন্দর্যের দিকে ডেকেছে। তারা এখানে ডেকে তারা শুধুমাত্র চলেই যায় নাই, বরং আপনারা যদি গবেষণা করে দেখেন ভারত উপমহাদেশে অনেক অলি আল্লাহ নবীদের কবর কিন্তু এখানে পাওয়া যায়। যদি আমরা এখানে একটা রেফারেন্স দিতে চাই, এই যে বইটি চেপে রাখা ইতিহাস, যারা এই বইগুলো লিখেছেন, যারা এই ধরনের ইতিহাসকে লিখেছেন, তাদের এই ধরনের ইতিহাসকে তারা মন গড়া লিখেছেন, সেখানে রেফারেন্স উল্লেখ করা হয়নি। অথচ ইতিহাসে অনেক ধরনের বই আপনি পাবেন যে ভারত উপমহাদেশে মুসলমানরা কীভাবে এসেছে, তাদের অবদান কী ছিল, তারা কোন কোন কাজ করেছে, তারা কি সমাজ নির্মাণে তাদের কী অবদান ছিল, সভ্যতা নির্মাণে তাদের কি অবদান ছিল, সবগুলো এখানে লিপিবদ্ধ করা আছে। এই যে চেপে রাখা ইতিহাস বইটা আপনারা নিশ্চয়ই এখানে এক্ষেত্রে আপনারা পড়তে পারেন। তার মানে হয়েছে সুলতানি আমলকে যদি আজকে বিনদেশী ভাড়াটিয়া প্রমাণ করা যায়, তাহলে ভারত উপমহাদেশে মুসলমানদের যে স্থায়িত্ব, আজকে মুসলমানদের যে আভিজাত্য, মুসলমানদের যে আজকে গ্রহণযোগ্যতা, এটাকে বিতর্কিত করতে পারলে এখানে নৃতত্ত্ব দিক থেকে মুসলমানরা পিছিয়ে পড়বে। এখানে এটা স্পষ্ট। আজকে সপ্তম শ্রেণীর বইতে আমাদের 90% মানে সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ভোট বিশ্বাস, এটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ধরনের বিকৃতি দিয়ে আমাদেরকে পড়ানোর চক্রান্ত করা হচ্ছে। আমরা এখানে একটা বলে রাখতে চাই, মুসলমানরা আরব থেকে এসে কিন্তু এখানে স্থায়ী হয়েছে, তারা এখান থেকে চলে যায়নি, বরং তাদের এখানে অনেকের কবর আছে। আপনারা নিশ্চয় জানেন আমাদের শাহপরান, শাহজালাল, অনেক বড় বড় ব্যক্তিদের কবর কিন্তু এখানে আছে, তারা এখানে শায়িত হয়েছে। তো যারা এদেশে এসে এখানকার মানুষকে সভ্য করেছে, সংস্কৃতি শিক্ষা দিয়েছে, ধর্ম শিক্ষা দিয়েছে, তারা এখান থেকে চলে যেত, তাদের বিনদেশী হতো, বরং পশ্চিমা বিশ্বতে তারা এসেছে, এরা এখানকার মানুষের প্রতি তারা জুলুম করেছে, এখানে তারা নিয়ে তারা পশ্চিমে গিয়ে তারা বড় বড় দালানকোঠা করেছে, সেখানে গিয়ে তারা সম্পদশালী হয়েছে। বরং মুসলমান ভাড়াটিয়া নয়, বরং এই মুসলমানদের সাথে এই ভারত উপমহাদেশে যথেষ্ট ইতিহাসের সম্পৃক্ততা রয়েছে। তো আজকে আমাদের নবীন ছাত্রদেরকে এই ধরনের বিকৃত তারা শিক্ষা তারা দিচ্ছে। এখানে একটা বিষয় বলে রাখা দরকার, তারা আরও বলছে বৃহত্তর জনগোষ্ঠী যেহেতু অমুসলিম ছিল, তাই স্বাভাবিকভাবেই সবাই সবসময় সুলতানের শাসন মেনে নিতে চাইতো না। তার মানে হচ্ছে সুলতানি শাসনকে একটা বিতর্কিত শাসন তারা বলার চেষ্টা করছে। অথচ যদি আপনারা কয়েকটা কিতাব পড়ে, আমি কয়েকটা কিতাবের নাম বলতে চাই আপনাদের সাথে। সেটি হয়েছে ডক্টর আকবর আলী খানের কিছু কিতাব আছে। আমি যারা আজকে বিশেষ করে যেমন আপনাদেরকে আমি যদি বলি, এখানে বিশেষ করে ডক্টর হাসান মাহমুদ একটা কিতাব লিখেছেন বাঙালি মুসলমানের প্রশ্ন নামে, যেটা উনি এই কিতাবটা লিখেছেন। আহমদ সফার একটা কিতাব লেখা আছে বাঙালি মুসলমান প্রশ্ন। তো বাঙালি মুসলমান মন এই নামে একটা কিতাব লিখেছেন। এরপরে এটার অ্যাগনেস্টে ডক্টর হাসান মাহমুদ একটা কিতাব লিখেছেন বাঙালি মুসলমান প্রশ্ন নামে। ডক্টর আকবর আলী খানের একটা কিতাব আছে, দুইটা কিতাব আছে এখানে, বাংলা ইসলাম প্রচারের সাফল্য ও বাংলাদেশের সত্তার অন্বেষা। রিচার্ড ইটন, যিনি একজন ব্রিটিশ গবেষক, তিনি একটা কিতাব লিখেছেন মুসলমানদেরকে নিয়ে, ইসলামের অভ্যুদয় ও বাংলাদেশ। এরপর আমাদের সমসাময়িক যে লেখক মুসাল হাফিজ সাহেব দুইটা কিতাব লিখেছেন, মিথ বনাম বাস্তবতা, বাংলাদেশ ও ইসলাম, আত্মপরিচয় ডিসকোর্স, এর এমন কিতাব লিখেছেন। তার মানে হয়েছে যখন এখানে ব্রিটিশ এসে দেখলো যে এখানে সেন্সাস করে দেখা গেছে 1871-এ যে এখানকার মানুষ আগে 70% ছিল হিন্দু, এরপর 1871 সেন্সাসের পরবর্তী দেখা গেছে যে এখানকার মানুষ 70% হয়ে গেছে মুসলমান। অর্থাৎ এখানে একটা
রিভার্স হয়েছে, মুসলমান সংখ্যাটা অনেক বেড়ে গিয়েছে। তো এটা রিসার্চ করতে গিয়ে দেখা গেল যে মুসলমান সংখ্যা বেড়ে গেল কেন। তার মানে হচ্ছে সুলতানি আমলে মুসলমান শাসকদের ভালোবাসা, সৌহার্দ্য এবং তাদের মানব সেবায় মানুষ উদ্বুদ্ধ হয়ে, এবং কি এখানে বিশেষ করে আপনার অলি আল্লাহ, পীর ফকির, বিশেষ করে যারা যেমন আমাদের খানজাহান আলী রহমতুল্লাহ আলাই ছিলেন, হাজী শরীয়তুল্লাহ ছিলেন, বাসের তিতুমির ছিলেন, এরকম যারা একদিকে শুধু ধর্মীয় নেতাই ছিলেন না, পীর ফকিরে ছিলেন না, বরং তারা ছিলেন যে একটা রাষ্ট্রীয় সংস্থা তারা করেছেন, সমাজ সংস্থা তারা করেছেন, তারা হিন্দুদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, হিন্দুদের পক্ষে তারা কথা বলেছেন, অনেক অসঙ্গতি নিয়ে তারা কথা বলেছেন। আমি যে কথাগুলো বললাম এটা আমার মুখস্থ কথা নয়, বরং এইগুলো আমি যে কিতাবগুলোর নাম বললাম, ডক্টর আবুল খান যে কিতাব লিখেছেন, ডক্টর হাসান মাহমুদ যে কিতাব লিখেছেন, রিচার্ড ইটন যে কিতাব লিখেছেন, শেখ মুসাল হাফিজ সাহেব যে কিতাব লিখেছেন, এই যে চেপে রাখা ইতিহাস যে কিতাব আছে, এগুলো পড়লে আপনি ইতিহাসগুলো পেয়ে যাবেন। তার মানে হয়েছে আজকে সুকৌশলে এখন প্রশ্ন হতে পারে যে এই লেখাগুলো কোত্থেকে এসছে, কারা এগুলোকে এখানে লিপিবদ্ধ করার চেষ্টা করছে। যে আমরা এখানে একটু ব্যাখ্যা করতে চাই, বাংলাদেশে মুসলিমদেরকে নিয়ে বা বাংলাদেশের ইতিহাস নিয়ে যতগুলো কিতাব এদেশে প্রচলিত আছে, আমরা যেগুলো পড়ছি, বিশেষ করে আহমেদ সাফা যে কিতাব লিখেছেন বাঙালি মুসলমানের মন প্রবন্ধ বা এই নামে যে কিতাব তিনি লিখেছেন, সেখানেও তিনি এখানে গোজামিলের আশ্রয় নিয়েছেন, অসত্য কথা তিনি উপস্থাপন করেছেন, অবৈজ্ঞানিক কথা তিনি উপস্থাপন করেছেন, মুসলমানদের উপর তিনি ব্লেম দিয়েছেন। শুধু তাই নয়, এখানে অজয় যে কিতাব লিখেছেন আদি বাঙালি নৃতত্ত্ব সমাজতাত্ত্বিক বিশ্লেষণ, জাফর ইকবালের লেখা একটা কিতাব আছে মুক্তিযুদ্ধের ইতিহাস, ডক্টর গোলাম মুর্শিদের লেখা একটা বই আছে হাজার বছরের বাঙালি সংস্কৃতি, সবগুলোতেই মুসলমানদেরকে এই যে ক্লাস 7-এর যে বই এখন বর্তমান পড়ানো হচ্ছে, এর আধলে এরা কিতাবগুলো লিখেছেন, এর অ্যাগনেস্টে সত্য রেফারেন্স সহকারে কোন বই থেকে কত পৃষ্ঠায় কিভাবে এসেছে, আমি যে বইগুলোর নাম বলেছি সেখানে এগুলো কিন্তু স্পষ্ট বলা আছে। তার মানে হয়েছে আমাদের বর্তমান তরুণ প্রজন্মকে যে ইতিহাস পড়ানো হচ্ছে এটা অত্যন্ত বিকৃত, এবং কি এটা বাঙালি মুসলিম নৃতত্ত্বের সাথে এটা সাংঘর্ষিক, এবং বাংলার ইতিহাসের সাথে এটা এক ধরনের চোরা বালি খেলার মতো হয়ে গেছে। শুধু তাই না, আপনারা দেখেন এখানে তারা উল্লেখ করার চেষ্টা করেছে সুলতানি আমলের আগে সবাই ছিল উদারপন্থী গণতান্ত্রিক, কিন্তু সুলতানগণ যা ইচ্ছে তাই করত। তার মানে আপনারা কি বুঝলেন? তার মানে হচ্ছে দেখেন, সুলতানি আমলের আগে সবাই ছিল উদারপন্থী গণতান্ত্রিক, কিন্তু সুলতানি আমলে যা ইচ্ছে তা করা হতো। তার মানে এখানে কিন্তু সুলতানি আমলকে এখানে ইন্ডিকেট করা হয়েছে, তার মানে হচ্ছে মুসলিম শাসককে এখানে ইন্ডিকেট করা হয়েছে। আবার বলা হচ্ছে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল তারা, এইভাবে এখানে বিকৃত করা হয়েছে। এখানে আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখা দরকার, এখানে তারা আবার এই বইতেই 7ম শ্রেণীর এই বইটাতে তারা বলেছেন উপমহাদেশের ইতিহাস সবসময় হিন্দু বৌদ্ধ শাসন থাকলেও বর্ণবাদের শুরু হয় সুলতানি আমল থেকে। তার মানে বর্ণবাদের যে আলাপটা, এই আলাপটা তারা সুলতানি আমলকে তারা ইন্ডিকেট করেছে। এখানে কিন্তু এক ধরনের মুসলিম শাসনকে তারা এখানে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। এরপরে দেখেন এখানে একটা কথা তারা বলার চেষ্টা করেছে, বিশেষ করে মুসলমান সমাজে মূলত দুইটি শ্রেণী ছিল, এক ভাগে ছিল বাইরে থেকে আসা অভিজাত সম্প্রদায়, অন্য ভাগে ছিল স্থানীয় ধর্মান্তরিত সাধারণ মানুষ। অভিজাত শ্রেণী নিজেদের আশরাফ ও অন্যদেরকে আত্রাফ মনে করতেন। আশরাফ ও আত্রাফদের মধ্যে মেলামেশা, বিয়ে শাদী, দাওয়াতের আদান প্রদান একেবারেই ছিল না। বর্তমানে এই ধরনের বিভাজন আমরা দেখতে পাই। সমাজের দলিতদেরকে অন্তর্য ও অপাঙ্কদের মনে করা হয়। তার মানে হয়েছে বলতে চাচ্ছে যে মুসলমানরা একটা ছিল আশরাফ, একটা ছিল আপনার আত্রাফ, এই দুই ভাগে আমরা নাকি বিভক্ত ছিলাম। অথচ আজকে আমরা সমাজের দিকে লক্ষ্য করে আমরা দেখতে পাই যে মুসলমানদের যে মসজিদ আমরা ব্যবহার করি, সেই মসজিদের যে নামাজ পড়ি আমরা, সেখানে বলে দেওয়া হয় না যে প্রথম কাতারে অমুকরা দাঁড়াবে, প্রথম কাতারে যার টাকা বেশি সেই দাঁড়াবে, প্রথম কাতারে যে সমাজের গণযোগ সে দাঁড়াবে, বরং মুসলমানরা যে অল অ্যান্ড এভরিওয়ান ইকুয়াল আইজ অফ ল এটাকে বিশ্বাস করে, তার সবচেয়ে বড় প্রমাণ হয়েছে আপনারা যদি মসজিদে যান আপনারা সেখানে দেখবেন যে মসজিদের কাতারে কিন্তু কোনো ভেদাভেদ থাকছে না, সবাই এক এবং অভিন্ন হয়ে তারা নামাজ পড়ছে। আজকে আমাদের যত অনুষ্ঠান হচ্ছে সেখানে প্রত্যেকটা মুসলমান ভাইয়ে ভাই কাঁধে কাঁধ নিয়ে তারা কাজ করছে। বরং আমরা ইতিহাস পড়লে আমরা এটা দেখি যে হিন্দুদের মধ্যে যে আজকে এটা আমাকে আবার এটা অন্য ব্যাখ্যা নেবেন না যে হিন্দুদের মধ্যে আমি একটা হিন্দুদের মধ্যে বিদ্বেষ পোষণ করছি, তা নয়। বরং আমরা জানি যে হিন্দুদের মধ্যে 4টা জাতি আছে, আপনার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শুভ্র, এরকম বৈশ্য, এরকম 4টা জাতি আছে। অথচ আমরা জানি ব্রাহ্মণদের সাথে অন্য গোত্রের সাথে বিয়ে হয় না, তারা পার্থক্য সৃষ্টি। বরং ব্রাহ্মণরা যখন অন্যান্য সম্প্রদায়ের প্রতি আঘাত করা শুরু করলো, অবিচার করা শুরু করলো, তখনই তো এই দেশের হিন্দুরা মুসলমান হওয়া শুরু করেছে। তার মানে হিন্দুদের ব্রাহ্মণদের অত্যাচারে এখানকার হিন্দুরা মুসলমান হয়েছে,
মুসলমানদের মধ্যে কোনো ধরনের বিভেদ আছে বলে আমরা এটা যারা আমাকে শুনছেন আপনারা জাস্টিফাই করবেন। আজকে মুসলিম কোনো অনুষ্ঠানে আমরা কি এটা বলে দিই যে এই কাতারে অমুক বসবে, এই কাতারে অমুকটা বসবে? মুসলমানদের যতগুলো সংস্কৃতি আছে, আমাদের যতগুলো কৃষ্টি কালচার আছে, প্রত্যেকে আমরা সেখানে বিশ্বাস করি অল অ্যান্ড ইভরিওয়ান ইকুয়াল আইজ ফ্ল, প্রত্যেকে আমাদের চোখে সমান। তার মানে হচ্ছে এখানেও কিন্তু মুসলমানদের যে বর্ণবাদ অর্থাৎ গোত্রীয়বাদ যেটা আছে এটা মুসলমানদের মধ্যে নেই, বরং এটাকে সুকৌশলে হিন্দু ধর্মের বর্ণবাদটাকে এখানে থাকবে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে আমরা এখানে মনে করছি। এরপর আপনারা এখানে দেখেন বিশেষ করে এখানে আরো কয়েকটা কথা এখানে তারা চরমভাবে নিয়ে এসেছে। বর্ণভেদ ও সতীদায়ের মতো বাল্যবিবাহ ও বহির্বিবাহ একই ধরনের জঘন্য কাজ, আর এই সব জঘন্য কাজ দূর করেছিল হিরুরা। সেই হিরুরা ছিল খোদ হিন্দুদের মধ্যে রাজা রামমোহন রয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর অন্য হিরো ছিল ব্রিটিশ উপনিবেশ। তার মানে হচ্ছে দেখেন যে ব্রিটিশরা এদেশের শাসন নামে শোষণ করেছে, আমাদের আজকে ব্রিটিশদের লাল লাল বিল্ডিংগুলো দেখা যায়, দালানগুলো দেখা যাচ্ছে, সেখানে আজকে প্রত্যেকটা ভারতের মধ্যে প্রত্যেকটা মুসলমানদের সেখানে রক্ত ঘামে ঘাম আছে। এখান থেকে টাকা নিয়ে তারা এখানে সম্পদ চুরি করে সেখানে তারা বড় বড় দালান কোটা করেছে, আজকে তাদেরকে হিরো বলে এখানে প্রকাশ করা হচ্ছে। তার মানে হয়েছে ব্রিটিশদের 200 বছরের শাসনের শোষণকে এখানে বৈধতা দেওয়ার জন্য আমরা মনে করছি এই ধরনের বিতর্কিত কিতাব এখানে লেখা হয়েছে। এরপরে এখানে হিরো বলা হচ্ছে কাকে? হিরো বলা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে হিরো বলা হচ্ছে, রাজা রামমোহন রায়কে হিরো বলা হচ্ছে। তার মানে হয়েছে আপনি কি বুঝলেন? এখানে সুকৌশলে হিন্দু এবং উপনিবেশবাদের শাসনকে বৈধতা প্রদান করার জন্য এই ধরনের বিকৃতিটা সেখানে প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, আপনি এখানে দেখেন ইতিহাসের এই মন্দিরটুকু তোমাদেরকে জানতে হবে। সুলতানি আমলে সমাজের বিভিন্ন স্তরে দাসপ্রথা প্রচলিত ছিল। তোমরা হয়তো জানতে চাইতে পারো দাসপ্রথা কি? দাসপ্রথা হলো অমানবিক একটি ব্যবস্থা যার মাধ্যমে বাজারে আনুষ্ঠানিকভাবে মানুষের কেনা বেচা হতো। এই ব্যবস্থায় ধনিক ব্যক্তিকে কিনে নিত, কৃত ব্যক্তি তার সম্পত্তি হিসেবে যে কোনো কাজ করতে বাধ্য থাকতো। এরপর আপনারা দেখেন সুলতানি আমলে নারীদের অবস্থা ছিল অনেক শোচনীয়। প্রাচীন হিন্দু ও বৌদ্ধ শাসন ব্যবস্থায় অর্থনৈতিক আমলের বিস্তারিত বর্ণনা থাকলেও সুলতানি আমলের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানা যায় না। এটা 120 নম্বর পৃষ্ঠা বলা হয়েছে। এরপর দেখেন এই যে ক্লাস 7-এর যে বইটা আছে, ক্লাস 7-এর যে বইটা যে বই থেকে আমি কথাগুলো বলছি, সেখানে টোটাল তারা পুরো বইয়ে তারা শতাধিক ছবি তারা ব্যবহার করেছে। তার মধ্যে আপনারা দেখেন প্রায় কয়েক ডজন মন্দিরের ছবি আছে, অনেক অনেক দেবদেবীর ছবি আছে, মূর্তি প্রতিমার ছবি আছে, সেখানে মাত্র মসজিদের ছবি আছে মাত্র 3টি। আমার প্রশ্ন হলো, যখন ব্রিটিশ সেখানে সেন্সাস চালিয়েছে 1871-এ, যখন প্রথম সেন্সাস হয়েছে, সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে কিভাবে হাউ ইট পসিবল, কিভাবে মুসলমানদের 30% ছিল এখানে মুসলিম, 70% এখানে মুসলমান কিভাবে হয়ে গেল? যখন এই প্রশ্ন সামনে আসলো তখন তারা রিচার্ড ইটন, ডক্টর আকবর আলী খান, হাসামাদের কিতাব পড়ে দেখেন, স্পষ্ট বলা হচ্ছে মুসলমানদের ভালো ব্যবহার, মুসলমানদের সমাজ সংস্কার, রাষ্ট্র সংস্কার, মানুষের প্রতি ভালোবাসা, সম্প্রীতি, সৌহার্দ্যের কারণে প্রত্যেকটা নির্মূল হিন্দু মুসলমানদেরকে দেখে তারা উদ্বুদ্ধ হয়ে মুসলিম হয়েছে। এবং কি আপনার ইতিহাসগুলো পড়ে দেখবেন এখানে অনেক হিন্দু রেফারেন্স আছে, বিভিন্ন আপনারা আমি পৃষ্ঠা সহ বলতে পারবো, এখানে অনেক হিন্দু রেফারেন্স আছে। সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে এখানকার মুসলমান হিন্দুরা যে মুসলমান হয়েছে, এখানে মুসলমান অস্ত্রের মুখে কাউকে মুসলমান করে নাই, বরং ভালোবাসা, সৌহার্দ্য, বন্ধুত্ব, ভালোবাসা দিয়ে মুসলমানরা এখানে হিন্দু অন্যান্য ধর্মাবলম্বীরা মুসলিম হয়েছে। তার মানে হয়েছে এই কিতাব ব্যবহার করে তারা আজকে আমাদের তরুণ প্রজন্মকে, নবীনদেরকে তারা আজকে বিকৃতির তারা শিক্ষা দিচ্ছে। এই যে আজকে যে ছবি আমি যে ছবির কথা বলছি, টোটাল প্রায় সেখানে 100 ছবি ব্যবহার করা হয়েছে। তার মধ্যে আপনি দেখেন 18টা ব্যবহার করা হয়েছে মন্দিরের ছবি, প্যাগোডার ছবি, 15টা প্রতিমার ছবি, 3টি মাত্র মসজিদের ছবি। এই যে দেখেন ছবিগুলো দেখেন, বিভিন্ন পৃষ্ঠা থেকে আমরা এখানে ডাউনলোড করে নিয়ে এসেছি। এখানে আপনারা দেখেন সবগুলো হলো মূর্তি প্রতিমার ছবি তারা এখানে দিয়েছে। এভাবে অসংখ্য মূর্তি, প্রতিমা, প্যাগোডা, মন্দিরের ছবি তারা এখানে দিয়ে আমাদের তরুণ প্রজন্মকে আজকে তারা ভুল ইতিহাস তারা শিক্ষা দিচ্ছে। আমাদের প্রশ্ন হলো, এই যে ছবিগুলো আপনারা নিশ্চয়ই দেখছেন সব হলো মন্দির এবং প্রতিমার ছবি তারা এখানে নিয়ে এসেছে। আমাদের প্রশ্ন হলো, যেই সিলেবাস আপনারা এখানে পড়াচ্ছেন, আমরা তো বিশ্বাস করি একটি দেশের সিলেবাস কীভাবে গঠিত হবে, সেই দেশের মানুষের বোধ বিশ্বাস, সংস্কৃতিকে স্টাডি করে, সে দেশের মাটি মানুষের বোধ বিশ্বাসকে স্টাডি করে সিলেবাসকে প্রণয়ন করতে হয়। আজকে বাংলাদেশে প্রায় 90% পিপল মুসলমান। যদি আমরা এই কথা বলি, আপনারা আমাদেরকে বলুন যে আমরা নিজেদের দিকে আমরা বেশি প্রভাব বিস্তার করে কথা বলছি। ন, আজকে 90% মানুষ মুসলমান। সে মুসলমানদের সন্তানদেরকে আপনারা এই ধরনের ইতিহাস পড়াবেন, সে বিকৃত ইতিহাস পড়িয়ে তাদের কাছে ভুল শিক্ষা দিবেন, এটা তো আমরা মেনে নিতে পারি না।
এক কথা হয়েছে, সপ্তম শ্রেণীর যে ইতিহাস বই লেখা হয়েছে এখানে মোটা দাগে সূক্ষ্মভাবে সুলতানি আমলের নামে মুসলিম বিদ্বেষ ঢুকানোর চেষ্টা অপচেষ্টা তারা করেছে। হিন্দু বৌদ্ধ সভ্যতা এবং ইতিহাসের প্রতি মুগ্ধতা সৃষ্টির চেষ্টা করানো ছিল তাদের মূল টার্গেট বলে আমরা মনে করছি। তার মানে হয়েছে এই বই যারা লিখেছে তারা ইতিহাসে, যারা এই বই লিখেছে তারা ভুল ইতিহাস রচনা করে আমাদের তরুণ প্রজন্মকে ভুল দিকে ড্রাইভার করার তারা চেষ্টা করেছে আমরা মনে করছি। এরপর আমি আপনার সামনে উপস্থাপন করতে চাই, বিশেষ করে দেখেন ধর্মীয় বিদ্বেষগুলো কীভাবে, আমি অলরেডি বলেছি যেখানে ধর্মীয় বিদ্বেষটাকে কীভাবে তারা এখানে হাইলাইট করেছে। তারা প্রচুর পরিমাণে ধর্মীয় বিদ্বেষ তারা এখানে চর্চা করেছে, মুসলমানদেরকে তারা ভিন্ন অবস্থান করার চেষ্টা করেছে। তাই নয়, দেখেন এখানে আমি একটা কথা আপনাদেরকে 121 নম্বর পৃষ্ঠা সপ্তম শ্রেণীর যে বইটা আছে ইতিহাস সমাজ বিজ্ঞান বইতে, অনুশীলন বইতে 121 নং পৃষ্ঠায় আপনারা শুনলে অবাক হবেন, আশ্চর্য হয়ে যাবেন। মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ বিধান পর্দাকে তারা কীভাবে এখানে বৃদ্ধাঙ্গুলি তারা প্রদর্শন করেছে। যেখানে অবরোধ বাসিনী গল্পে সেখানে তারা বোরকাওয়ালা মহিলাদের কটাক্ষ করে তারা অনেক ধরনের কাহিনী তারা সেখানে বর্ণনা করেছে। আমি আপনাদের কয়েকটা বোঝার জন্য আমি আমার প্রিয় ভাইদেরকে বলতে চাই। এখানে 1 নাম্বার, এক বাড়িতে আগুন লেগেছিল, গৃহিণী বুদ্ধি করে তাড়াতাড়ি সব গয়না একটা বাক্সে ভরে ঘরের বাহিরে বের হলেন। দরজায় এসে দেখলেন একদল পুরুষ আগুন নেভানোর চেষ্টা করছে। তিনি তাদের সামনে বের না হয়ে আবার ঘরের ভেতরে গিয়ে খাটের নিচে বসলেন। সে অবস্থায় পুড়ে মরলেন, তবু পুরুষের সামনে বের হলেন না। এরপর দেখেন এখানে আমি অনেকগুলো কথা বললাম, শুধু সংক্ষেপে আমি বলে যাই। এখানে 5টা গল্প উল্লেখ করে আমাদের মুসলিম নারীদের পর্দায় তারা কটাক্ষ করেছে। জমিদার পরিবারের 20-25 জন মোটা মোটা কাপড়ের বোরকা পরা নারী হজে যাবার পথে কলকাতা স্টেশনে এলেন। আমার প্রশ্ন হলো, কলকাতা স্টেশন, বাংলাদেশের শিক্ষার্থীরা কলকাতা স্টেশন গল্প কেন পড়বে? যদি এখানে কথা বলতে হয় সে কমলাপুর স্টেশন আছে না এখানে, তাহলে তারা কমলাপুর স্টেশন কেন এখানে তারা উল্লেখ করলো না? এখানে কলকাতার গল্প কেন এখানে আসলো? জমিদার পরিবার, বাংলাদেশে এখন জমিদার পরিবার আছে? এরপর দেখেন তাদের স্টেশনের ওয়েটিং রুমে বসালে লোক দেখতে পাবে, তাই প্ল্যাটফর্মে উপরে করে বসিয়ে মস্ত ভারী শতরাঞ্জি দিয়ে ঢেকে দেওয়া হলো। তাদের সঙ্গে থাকা হাজী সাহেব একটু দূরে দাঁড়িয়ে পাহারা দিতে লাগলেন। তারা ওই অবস্থায় কয়েক ঘন্টা থাকার পর ট্রেন আসার সময় হলো। রেলের একজন কর্মচারী হাজী সাহেবকে তার আসবাবপত্র সরিয়ে নিতে বললেন। হাজী সাহেব বললেন, ওইসব আসবাব না, বাড়ির মেয়েরা। কর্মচারীটি আবারও একটি বস্তা লাথি দিয়ে ওগুলো সরাতে বললেন। ভেতরে থাকা মেয়েরা লাথি খেয়েও টু শব্দ করেনি। এখানে এরকম আরো অনেকগুলো গল্প তারা এখানে দিয়েছে। এরপর আমি আপনাকে আরেকটা গল্প এখানে পড়াতে চাই। এক ভদ্রমহিলা ট্রেনে বদলের সময় বোরকায় জড়িয়ে ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে গেলেন। স্টেশনে সে সময় তার গৃহপরিচিকা ছাড়া আর কোনো নারী ছিল না। স্টেশনের কুলিরা তাকে তোলার জন্য এগিয়ে এলো, কিন্তু গৃহপরিচিকা বললেন, খবরদার কেউ বিবি সাহেবের গায়ে হাত দিবেন না। কিন্তু সে একা অনেক টানাটানি করেও কিছুতেই তাকে তুলতে পারলেন না। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর ট্রেন ছেড়ে দিল। ট্রেনের চাকায় তলায় পিষে তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল। এটা ইতিহাস ও সমাজবিজ্ঞান বই, সপ্তম শ্রেণী অনুশীলন বই, পেজ নাম্বার 121-এ এভাবে কথাগুলো বলা হয়েছে। আমি আমার প্রিয় ভাইদেরকে বলতে চাই, পর্দা নিয়ে যেভাবে এখানে কটাক্ষ করা হয়েছে, অথচ তারা মুসলিম অনুশাসন সম্পর্কে তারা জানেও না। ইসলাম পর্দার বিধান সম্পর্কে কি বলতে চায়, এটা ব্যাখ্যা কি, এটা পরিধি কি, এটা কখন কোথায় কি অবস্থায় কি কোন ধরনের কর্মপদ্ধতি তারা গ্রহণ করে, তারা এই বিষয় এগুলো না জেনে আমাদের তরুণ প্রজন্মকে এভাবে তারা ইসলাম পর্দার প্রতি একটা ফরজ বিধানের প্রতি তারা বিধান তারা এখানে প্রদর্শন করছে। শুধু তাই নয়, আপনারা এখানে দেখেন, আমি এখানে আরেকটা কথা বলতে চাই যে আজকে আমাদের তরুণ প্রজন্মকে বিশেষ করে দেখেন এখানে কিভাবে আমাদেরকে নৈতিকতা বিবর্জিত করে গড়ে তোলা হচ্ছে। আমি এখানে স্বাস্থ্য সুরক্ষা একটা বই কিতাব, এটা ক্লাস 7-এর 53 পেজের, এটা আমি আপনাকে দেখাচ্ছি। এখানে একটা গল্প আমি আপনাকে পড়ছি, আপনারা শুনেন। অন্তরা ও ফাহিম উভয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। তাদের বাড়ি একই গ্রামে, কিন্তু তারা দুজন ভিন্ন স্কুলে পড়ে। নিজ নিজ শ্রেণীতে তারা দুজনই প্রথম। ওরা অত্যন্ত মেধাবী, বিনয়ী ও নম্র। ওদের সবাই খুব ভালোবাসে এবং স্নেহ করে। প্রতিদিন স্কুলে যাতায়াতের পথে তাদের দেখা হয়, মাঝে মাঝে কথা হয়। এইভাবেই তাদের বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। একদিন অন্তরার এক আত্মীয় তাদের কথা বলার সময় দেখে ফেলেন। তিনি অন্তরার বাবাকে বিষয়টি জানান। ফলে বাবা মা অন্তরার উপর রেগে ওঠেন। তারা বকাঝকা, মারধর, এমনকি অন্তরার স্কুল যাওয়ার বন্ধ করে দেন। তারা বললেন এবার বিয়ে দিয়ে দেবেন। অথচ অন্তরা এই আত্মীয়দের
আত্মীয়ের দ্বারাই মাঝে মাঝে আপত্তিকর আচরণের শিকার হয়, কিন্তু ভয়ে তার মা বাবা কিছুই বলতে পারেনি। ওদিকে ফাহিমের বাবাকে বিষয়টি জানানো হলে ওর মা বাবাও কোনো কথা না শুনে একতরফা ওকে বকাঝকা ও মারধর করলেন। ওর নিজের অসহায় লাগলো। ওর এক ফুফাতো ভাইয়ের কথা মনে হলো যে এমনই একটি ঘটনা যে আবেগপ্রবণ হয়ে অসৎ বন্ধুদের সাথে মেলামেশা শুরু করে, নানা ধরনের ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, এক পর্যায়ে ধূমপান আসক্ত হয়ে পড়ে। তারা বাবা মায়ের সাথে এখনো সুসম্পর্ক নেই, কি করা যায় ফাহিম ভাবতে লাগলেন। আপনি কি বুঝলেন? একটা ছেলে এবং একটা মেয়ের মেলামেশাকে তারা এখানে বয়ে দেওয়ার চেষ্টা করছে এবং বাবা মায়ের প্রতি তারা একটা বিদ্বেষ পোষণ করার তারা চেষ্টা করছে। আমি এখানে একটা কথা বলে রাখতে চাই, এই যে সপ্তম শ্রেণী বিভিন্ন আমাদের ক্লাস বিভিন্ন বইতে যেভাবে যৌনচারের ছবি তারা এখানে নিয়ে এসেছে, বিশেষ করে এক স্পষ্ট সেখানে বয়ঃসন্ধিকালকে তারা ভালো করে সেখানে প্রমোট করছে। হ্যাঁ, এখানে এটা বলতেছি, আমাদের বিশেষ করে বয়ঃসন্ধিকালকে তারা এমনভাবে প্রমোট করেছে যে বয়ঃসন্ধিকে খোলামেলা তারা আলোচনা করেছে, প্রশ্ন হলো বয়ঃসন্ধিকাল আপনি খোলামেলা আলোচনা করছেন, যৌনচার সম্পর্কে আলোচনা করছেন, খোলামেলা আলোচনা করছেন। আমাদের প্রশ্ন হলো, যদি ক্লাস 6-এর একটা বাচ্চাকে বয়ঃসন্ধিকাল সম্পর্কে স্পষ্ট ধারণা আপনি দিয়েই দেন, তাহলে নিশ্চয়ই আমাদের ডিমান্ড তৈরি হবে। যে ডিমান্ড তৈরি করার জন্য একদিকে তাদেরকে আপনি যৌনচার শিক্ষা দিচ্ছেন, যৌন শিক্ষা তাদেরকে দীক্ষিত করছেন, আরেকদিকে আপনি আইন করছেন যে 18 বছরের নিচে কার বিয়ে হতে পারবে না, 1 বছরের নিচে বিয়ে করতে পারবে না। তাহলে সে শিক্ষা পেয়েছে ক্লাস 6-এ, 18 বছর হচ্ছে তার ক্লাস অনার্স ফার্স্ট ইয়ারে গিয়ে, এর মধ্যে তার জন্য আপনি কি ব্যবস্থা রেখেছেন? তার মানে এগুলো দ্বৈত আচরণ, এগুলো এক ধরনের সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করা, সমাজের মধ্যে অবাধ যৌনচার ছড়িয়ে দেওয়ার জন্য একটা চক্রান্ত আমরা স্পষ্ট এখানে লক্ষ্য করছি। নির্ণক সঙ্গে তারা এখানে অঙ্কন করার চেষ্টা করছে, আমাদের তরুণ প্রজন্মকে অবাধ যৌনচার শিক্ষা দিচ্ছে। অবাধ যৌন শিক্ষা দেওয়ার মাধ্যমে এই সমাজের মধ্য থেকে সামাজিক পুঁজি নামে যে কথাগুলো ছিল সেগুলো তারা এখানে এগুলো তারা নষ্ট করে ফেলছে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আপনারা এখানে নিশ্চয়ই দেখেছেন আজকে ট্রান্সজেন্ডার হয়েছে। বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন ট্রান্সজেন্ডার এবং বিশেষ করে হিজড়া যে একটা সম্প্রদায় আছে আমাদের সমাজের মধ্যে, এটাকেও তারা বিকৃত অবস্থান করা হয়েছে। আমি সব পড়বো না, শুধু বলবো, দেখেন এখানে বলা হচ্ছে, এটা হলো ক্লাস 7ম শ্রেণীর ইতিহাস সামাজিক বিজ্ঞান বইয়ের অনুশীলন বই, পেজ নাম্বার 51। সেখানে বলা হচ্ছে যে একজন শিক্ষার্থী ক্লাসে ঢুকলো দীর্ঘদিন পর, তার নাম ছিল শরীফ। ক্লাসে ঢোকার পর বললো যে আপনার নাম কি? বললো আমার নাম শরীফা। তো বললো যে আপনাকে দেখতে তো ছেলে মনে হচ্ছে, আপনি শরীফা হলেন কবে? বললো যে আমি দেখতে ছেলে হলেও আমার অনুভূতি, আমার ফিলিংসটা মেয়ের মতো। তো তার মানে হয়েছে, অর্থাৎ ট্রান্সজেন্ডার হলো যেখানে আপনার জেন্ডারকে চেঞ্জ করে অনেকে তার মানে জেন্ডার পরিবর্তন করে ফেলছে, তার লিঙ্গ চেঞ্জ বা তার কি বলে এটাকে যৌন অঙ্গ পরিবর্তন অপারেশন করার মাধ্যমে, অস্ত্রোপচারের মাধ্যমে। কিন্তু এখানে বলা হচ্ছে যে হিজড়া এবং ট্রান্সজেন্ডারকে এক করে দেখানো হয়েছে এবং একটা একটা মিসগাইডেড একটা বক্তব্য উপস্থাপন করে আমাদের শিক্ষার্থীকে একটা ভুল তথ্য তারা এখানে শেখাচ্ছে। এরপর আপনি আসেন, যদি আজকে আমরা দেখি যে আমরা জানি যে এই শিক্ষাক্রমের সাথে আমাদের বাংলাদেশের একজন তথাকথিত শিক্ষাবিদ ডক্টর জাফর ইকবাল জড়িত ছিল। খুব আশ্চর্যজনক বিষয়, আপনি নিশ্চয়ই খেয়াল করছেন ফেসবুকে অনলাইনে কিভাবে বিতর্ক সৃষ্টি হচ্ছে তাকে নিয়ে। তিনি যে জীববৈচিত্র্য যে চ্যাপ্টারটা নিয়ে এসেছেন বিজ্ঞান বইয়ের 7ম শ্রেণীতে, জীববৈচিত্র্য, সেখানে দেখেন এই যে জীববৈচিত্র্য কি, এই নামে যে উনি যা লিখেছে এখানে, উনি যা এখানে বর্ণনা করেছে, উনি যা এখানে দিয়েছে সব কিছু উনি কপি করেছে কোত্থেকে? nationalgeography.org একটা ওয়েবসাইট থেকে। তার মানে হয়েছে একটা জাতীয় শিক্ষাক্রম, একটা জাতীয় পার্ট, একটা জাতীয় বইকে আপনি এভাবে কপি পেস্ট করে দিয়ে দিবেন, তা আপনার কন্ট্রিবিউশন কি? আমরা তো বলে রাখতে চাই, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দীর্ঘ 51 বছর পথ চলায় যারাই সরকার গঠন করেছে তারা এই দেশের মানুষের জন্য একটি জাতীয় শিক্ষাক্রম তারা প্রস্তাব করতে পারে নাই। বরং আপনি যদি গবেষণা করে দেখবেন বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থায় শিক্ষা কাঠামোতে কপি পেস্ট করা হয়েছে। অর্থাৎ পশ্চিমা কি পড়ায় আমি সেখানে আমার এখানে সেটা পড়াতে হবে। অথচ একটা রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা তার মাটির উপর ডিপেন্ড করে, তার বোধ বিশ্বাসের উপর ডিপেন্ড করে, তার সংস্কৃতির উপর ডিপেন্ড করে। কিন্তু আমেরিকার একটা শিক্ষা কাঠামো, শিক্ষা ব্যবস্থা, শিক্ষা পদ্ধতি বা সেখানকার একটা বয়ান, একটা বিশ্লেষণ, আমার দেশেও সেটা একইভাবে চলবে, এটা তো রাইট নয়। বরং এদেশের মানুষের বোধ বিশ্বাসকে, সংস্কৃতিকে ধারণ করে কেন আজ পর্যন্ত 51 বছর পথ চলায় আমরা জাতীয় শিক্ষাক্রম প্রস্তাব করতে পারলাম না, এটা আমাদের একটা জাতীয় ব্যর্থতা বলে আমরা মনে করছি। তাহলে আজকে জাফর ইকবাল সাহেব তো আমরা দেখি যে উনি অনেক, বিশেষ করে উনি নিজেকে অনেক বড় মানে কি বলে, আমি শ্রদ্ধা রেখে বলতে চাই, উনি অনেক পণ্ডিত মনে করে।
তাহলে উনি কেন কপি পেস্ট করে এখানে এটা দিয়ে দিলেন? এটা আমি জাতির সামনে প্রশ্ন রাখতে চাই। আপনার এর উত্তরটা আপনারা খোঁজার চেষ্টা করবেন। এরপর দেখেন একটা 47 একটা ক্লাস 7-এর একটা বই, অনুশীলন একটা বই, সেখানে একটা অনুশীলন জায়গায় লেখা হচ্ছে, চলো আমরা আমাদের বৌদ্ধ ধর্মের বন্ধুদের কাছ থেকে বৌদ্ধ ধর্মের বই থেকে জাতকের গল্প শুনে অথবা পড়ে নিই। আমার প্রশ্ন হলো, হ্যাঁ, যদি আপনি বলেন যে এটা একটা সেকুলার কারিকুলাম, ধরলাম আপাতত 30 সেকেন্ডের জন্য আপনার কথা মেনে নিলাম, তাহলে আপনি কি কোনো বইতে লিখেছেন যে চলো আমরা আজকে মুসলিম ইতিহাস জেনে নিই, চলো আমরা আজকে ইসলামের হিস্ট্রি জেনে নিই, চলো আমরা আজকে নবী মুহাম্মদের জীবনী জেনে নিই, আমরা আবু বকরের জীবনী জেনে নিই? তার মানে হয়েছে আপনি মুখে বলছেন আপনি সেকুলার, মুখে বলছেন আপনি ধর্মিকতাবাদ, অথচ আপনি ইসলামের সবার চর্চা করছেন। এটা এক ধরনের দ্বৈচারী আচরণ বলে আমরা মনে করছি। এভাবে স্পষ্ট দেখেন, চলো আমরা আমাদের বৌদ্ধ ধর্মের বন্ধুদের কাছ থেকে বৌদ্ধ ধর্মের বই থেকে জানা জাতকের গল্প শুনে অথবা পড়ে দেখি। এই বইতে আপনি খুঁজে দেখেন তো, আপনারা খুঁজে দেখবেন এই বইতে যদি আমি ধরলাম 30 সেকেন্ডের জন্য ধরলাম যেটা সেকুলার শিক্ষা ব্যবস্থায় সকল ধর্ম সম্পর্কে জানার রাইট আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে মুসলিম ধর্ম সম্পর্কে ইসলাম ধর্ম সম্পর্কে জানার জন্য এখানে কেন কোনো কথা বলা হলো না? কেন রাখা হলো না? এখানে তো 90% পিপল বাইব্রন মুসলিম, তারা বাইব্রন মুসলিম। আমি বাইব্রন, ফার্স্ট অফ অল আমি বাইব্রন মুসলিম, তাহলে আমার মুসলিম ইসলামকে শেখার জন্য আপনি কি ব্যবস্থা এখানে রেখেছেন? এটা আমি আপনার সামনে প্রশ্ন রাখলাম। এরপর আপনারা দেখেন আজকে বিশেষ করে এখানে আরেকটা কথা আপনাদের বলে রাখতে চাই। এই যে ছবিটা দেখেন, এই যে ছবিটা, এটা আমাদের ক্লাস 6-এর একটা বই, এই যে বই ইতিহাস ও সমাজবিজ্ঞান ক্লাস 6, এই বইতে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা কিন্তু এখানে নেই। সম্পূর্ণ আমাদের নৃতত্ত্ব বিশ্লেষণ করা হয়েছে, সভ্যতা সংস্কৃতি বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো প্রথম পেজেই দেখেন, কাভার পেজেই, কাভার যদি আমরা উল্টাই, আমরা যে কাভার পেজটা উল্টাই, এখানে স্পষ্ট দেখেন কার কাছে দেওয়া আছে। প্রথমেই যে ছবিটাকে বড় করে দেওয়া হয়েছে, যেখানে দেওয়া হচ্ছে ইন্দিরা গান্ধী, ভারতের প্রধানমন্ত্রী, অনেক ছবি দেওয়া হয়েছে। প্রশ্ন হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধে তো শুধুমাত্র যাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে, যদি এদেরকে আনতেই হয় তাহলে মুক্তিযুদ্ধের যে কোনো বইতে আপনি নিয়ে আসেন, একটা চ্যাপ্টার নিয়ে আসেন। কিন্তু আমার দেশে আপনি আমার দেশের কোনো মুক্তিযুদ্ধের কথা না বলে আমার ছেলেরা, আমার দেশের তরুণ প্রজন্ম এটা উল্টাবে, আর তারা এই ছবি তারা প্রথমেই দেখে নিবে। এটাও তো এক ধরনের মানে আমরা বলবো যে ইতিহাসকে লুকানো রাখার চক্রান্ত করা হচ্ছে বলে আমরা মনে করছি। প্রিয় বন্ধুরা, আমাদের বক্তব্য হলো, আমাদের বক্তব্য স্পষ্ট। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা আরেকটু করে বলে রাখতে চাই, এখানে ইংলিশ ফর টুডে ক্লাস 6-এর যে বইটি, সেখানে দেখেন আমি 135 থেকে 148 নম্বর পৃষ্ঠায় মোহাম্মদ জাফর ইকবাল রচিত এবং ইয়াসিম ইকবাল অনুদিত 4 ফ্রেন্ডস গল্পে 4 ধর্মের 4 বন্ধুর কাহিনী উল্লেখ করা হয়। সেখানে প্রত্যেক বন্ধুর প্রধান ধর্মীয় উৎসবে অপর সকল বন্ধু দাওয়াত পাবে, যাওয়া উচিত, গিয়ে উৎসব করা উচিত। এক কথা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার, এই বক্তব্যকে এস্টাবলিশ করার চক্রান্ত করা হচ্ছে, এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। আজকে শুধু তাই নয়, আজকে দেখেন শিল্প সংস্কৃতি বইতে শিল্প সংস্কৃতি বইয়ের শুরু এবং শেষের পৃষ্ঠায় প্রচ্ছদে ময়ূরের ছবি দেওয়া হয়েছে, যা অন্য একটি দেশের ভারতের জাতীয় পাখি। যদি ছবি দিতেই হয় আমার দোয়েল ছবি দেন, আমার জাতীয় স্মৃতিসৌধের ছবি দেন, আমার জাতীয় শহীদ মিনারের ছবি দেন, আমার কাঁঠালের ছবি দেন, আমার জাতীয় আমার জাতীয় ফুলের শাপলার ছবি দেন। সেখানে ভারতের ময়ূর জাতীয় পাখি, তার ছবি কেন দিতে হবে? এরপর দেখেন এই বইতে কাভার পেজের ছবি ব্যবহার করা হয়েছে। এই যে ছবিগুলো আছে, এই ছবিগুলোর সাথে বাংলাদেশের নৃতত্ত্বের কি সম্পর্ক আছে? ছবিগুলোর সাথে, এই ছবিগুলোর সাথে বাংলাদেশের সভ্যতার কি সম্পর্ক, সংস্কৃতির সম্পর্ক আছে? এরকম আর বাংলাদেশে কোথাও আছে? উদ্ভট, একেবারে মানে অযাচিত, উদ্ভট, অচেনা ছবি দিয়ে প্রচ্ছদ করা হয়েছে। এরপর এখানে বলা হচ্ছে নারী পুরুষের ক্ষেত্রে বলা হচ্ছে যে অভিন্ন পেশা, তারা এক ধরনের পেশা তারা যেতে পারবে। হ্যাঁ, এখানে আজকে সুকৌশলে প্রিয় বন্ধুরা আমার এতক্ষণ যে কথাগুলো বললাম, এই সবগুলো কথা যেন সামারি আনতে চাই। আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে আজকে যারা এই শিক্ষা ক্রমের সাথে সম্পৃক্ত ছিল 2023 ক্রমের সাথে, এরা বাংলাদেশের মানুষের বোধ, বিশ্বাস, সংস্কৃতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 5% বা 1%, এদেশে তো 99% হলো মুসলিম, 99% হলো ধার্মিক, যার ধর্মকে ওন করে, এটাকে বাদ দিয়ে আজকে আপনারা একটা সিরিয়াস পয়েন্ট করে দিবেন, এটা বাংলাদেশের মানুষ মেনে নিবে, শিক্ষার্থী মেনে নিবে? এটা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এরপর আসেন ডারউইনের থিওরি, যেটা অলরেডি
গোটা বিশ্বের প্রত্যেকটা ইউনিভার্সিটি রিজাল্ট করেছে, হার্ভার্ড, অক্সফোর্ড, এমআইটি, ক্যামব্রিজ, মোস্ট অফ দ্য ফেমাস ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড, দ্য রিজাল্ট ডারউইন থিওরি। আজকে সেখানে এখানে নিয়ে আসা হয়েছে। মানুষ আসলো কোথা থেকে? মানুষ ও সমাজ এলো কোথা থেকে? এখানে বলা হচ্ছে মানুষ বানরের অরিজিন থেকে এসেছে। যখন এটার কথা উঠেছে, এখন এটার নাম দিয়েছে প্রাইমেট, প্রজাতি থেকে মানুষ এসেছে। অথচ আমাদের কাছে এখানে বিশাল একটা রিসার্চ পেপার আছে, আমরা এটা কালেক্ট করেছি ছাত্র আন্দোলন, বাংলাদেশ বিবর্তন শিক্ষা। প্রায় গোটা ওয়ার্ল্ডের প্রায় আজকে প্রত্যেকটা ইউনিভার্সিটি রিজাল্ট করেছে। প্রফেসর অফ জেনেটিক্স সেজ নো টু ইভলিউশন। আপনারা শুধু দেখতে থাকেন শুধুমাত্র। এই দেখেন, টিনি ব্যাকটেরিয়াস বিগ চ্যালেঞ্জ টু ডারউইন। এরপর আপনারা দেখেন, এখানে বলা হচ্ছে যে এখানে দেখেন দ্য অ্যাপেন্ডিক্স এ থর্ন ইন ইভলিউশনস সাইড। এরপর এখানে দ্য ফিউ বায়োলজিস্ট বাট মেনি ইভানগেলিক্যালস সাইন এন্টি-ইভলিউশন আপনার পিটিশন। এখানে শত শত রিসার্চ আছে। এরপরে প্রত্যেকটা রিসার্চ আপনার রিলিজ করা হয়েছে অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ, এমআইটি সব বড় ইউনিভার্সিটিগুলো থেকে। আজকে আমরা আপনাদেরকে একটা বিষয় দেখাতে চাই। এখানে প্রায় 200 প্রফেসরের নাম উল্লেখ করা হয়েছে, 200 প্রফেসর, যারা বিভিন্ন ইউনিভার্সিটির বড় বড় প্রফেসর যারা এটা রিজেক্ট করে দিয়েছে। এই যে দেখেন, বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর, যারা বড় বড় ইউনিভার্সিটির প্রফেসর, তারা অলরেডি এই ডারউইন থিওরিকে তারা রিজেক্ট করে দিয়েছে। তারা বলেছে এটা সায়েন্টিফিক নয়, এটা বৈজ্ঞানিক থিওরির সাথে এটা বিজ্ঞান বিরোধী, এটা অবৈজ্ঞানিক বক্তব্য এখানে উপস্থাপন করা হয়েছে। এখানে 200 প্রফেসরের লিস্ট করা আছে, ওয়ার্ল্ড ফেমাস প্রফেসরদের তালিকা করা আছে। যদি কেউ আমাদেরকে চ্যালেঞ্জ করতে চান, তারা আমাদের কাছে আসতে পারেন, আমরা আপনাদেরকে এটা দেখা দিতে পারি যে কোন জায়গা থেকে কোন আর্টিকেল প্রকাশিত হয়েছে ডারউইনের বিবর্তনবাদ থিওরির বাইরে গিয়ে। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমাদের জন্ম আমরা বিশ্বাস করি প্রত্যেক মুসলমান জন্ম হয়েছে আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে। আজকে আমাদেরকে বানরের সন্তান প্রমাণ করার জন্য চক্রান্ত করা হচ্ছে। আজকে মুসলমানদেরকে বানরের সন্তান প্রমাণ করতে তার চক্রান্ত করা হচ্ছে। এই যে বক্তব্য, বাংলাদেশের 99% মানুষ তো হলো ধর্মকে বিশ্বাস করে, তার প্রত্যেক পরকালে বিশ্বাস করে। মাত্র 1% লোকের বোধ বিশ্বাসকে ধারণ করে আপনারা সিলেবাস প্রণয়ন করে দিবেন আর মানুষ সেটা গ্রহণ করে নিবে, এটা কোশ্চেন কালো সম্ভব নয়। অলরেডি জাতীয় ক্ষোভ প্রকাশিত হওয়া শুরু করেছে। মানুষের প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা দেশ বান্ধব ছাত্র, যারা দেশকে ভালোবাসে, দেশের সংস্কৃতিকে ভালোবাসে, যারা দেশের বোধ বিশ্বাসকে ধারণ করতে চায়, এরা প্রত্যেকেই এই সিলেবাস তারা রিজেক্ট করেছে। আমরা তো নারী শিক্ষা চাই না তা নয়। আমরা বিশ্বাস করি আমার মা, আমার বোন, আমার মেয়ে, তারা অবশ্যই ইউনিভার্সিটিতে পড়বে, তারা ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, তারা অবশ্যই তারা প্রফেশনে গিয়ে চাকরি করবে। কিন্তু আমরা আগে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে, নারীদের নিরাপত্তার সাথে সাথে আমরা শিক্ষা চাই। আর আপনাদের আজকে যারা এই বইগুলো প্রণয়ন করেছে, তার নারী শিক্ষার যে বায়োলজিক্যাল ফ্যাক্ট, এটা তারা তুচ্ছ জ্ঞান করছে। বায়োলজিক্যাল যে ডিফারেন্স আছে, এটা তারা তুচ্ছ জ্ঞান করছে। তারা ছেলে মেয়েকে এক এবং অভিন্ন প্রমাণ করে তারা চক্রান্ত লিপ্ত হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা বিশ্বাস করি একজন বোধ বিশ্বাস সম্পন্ন, একজন বাঙালি সংস্কৃতিকে ধারণ করে যে ছেলে, যে ভাই, যে শিক্ষার্থী, সে কখনো এই শিক্ষা কারিকুলাম মেনে নিতে পারে না। ইসলামী ছাত্র বাংলাদেশ আমরা অলরেডি প্রণীত যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, আমরা মনে করি সরকারকে চোখে ধুলো দিয়ে বাংলাদেশে গুটি কয়েক, যাদের বাংলাদেশে অস্তিত্ব নেই, একেবারে অস্তিত্ব বিলীন, যারা বাংলাদেশের বোধ বিশ্বাসকে ধারণ করে না, যারা বাংলা সংস্কৃতি ধারণ করে না, যারা কপি পেস্ট জাতি তারা পরিণত হয়েছে। আমেরিকা কি করেছে, ব্রিটেন কি করেছে, ভারত কি করেছে, ভারত, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া কি করেছে, তারা আমার দেশ চলবে? আমার দেশটা পরিচালিত আমার দেশের বোধ বিশ্বাস সংস্কৃতি আলোকে। এরা আজকে বাংলাদেশটাকে একটা কপি পেস্ট জাতি তারা পরিণত করতে চায়। আমরা তো মনে করি যে সংস্কৃতির পরাজয়ের মধ্য দিয়ে একটি জাতির আনুষ্ঠানিক পরাজয় শুরু হয়ে যায়। আজকে বাংলাদেশে কাদের ইন্ধনে, কাদের ছত্রছায়া আজকে বাঙালি সংস্কৃতি আজকে বাদ দিয়ে বিদেশি সংস্কৃতি এখানে প্রমোট করা হচ্ছে? আজকে বাংলাদেশে আমরা দেখছি আজকে এখানে আপনার বিভিন্ন ধরনের ইভেন্ট পালন করা হচ্ছে, যার সাথে বাংলাদেশের সম্পর্ক নেই। আগে আমরা করতাম বিদায় অনুষ্ঠান, এখন করে কি র্যাগ ডে। হ্যাঁ, র্যাগ ডে করবে, নাম দিয়েছে র্যাগ ডে। সেখানে যে কি গায়, যারা গায় তারা কিছু বুঝে, আর যে গায় সে কিছু বুঝে।
এরপর আমরা যারা দর্শক পাশ দিয়ে হেঁটে যাই, আমরা কিছু বুঝি? সেখানে আজকে র্যাগদের নামে সেখানে উন্মাদনা, সেখানে ধরেন যৌন চর্চা, যৌন আচরণ, তারা সেখানে যৌন বিক্রেতারা এখানে চর্চা করছে। অথচ আমার সংস্কৃতি ছিল বাটিয়ালি, জারিগান, সারিগান, ভাওয়ালি, মুর্শিদি, হামদ, নাত, গজল, এটা আমার সংস্কৃতি ছিল। আজকে সেগুলো হারিয়ে যাচ্ছে। কারা এগুলোকে প্রমোট করছে? আমরা মনে করি যারা দেশের টাকা খেয়ে, দেশের বাতাস, দেশের মাটিতে বড় হয়ে, দেশের অক্সিজেন ব্যবহার করে যারা বিনদেশীদের এজেন্ডা বাস্তব করার চেষ্টা করছে, এরা জাতীয় বেঈমান। এদেরকে চিহ্নিত করতে হবে। এদেরকে চিহ্নিত করে জাতির সামনে এদেরকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। না হলে জাতি মুক্তি পাবে না, মুক্তি পেতে পারে না। আজকে যদি এই শিক্ষা ব্যবস্থা আমরা যদি বাস্তবায়ন করার সুযোগ করে দেই, তাহলে আজকে গোটা বাংলাদেশের তরুণ প্রজন্ম, আমার আগামী প্রজন্ম আজকে ধ্বংস হয়ে যাবে। এই জাতি ভুল ইতিহাস শিখবে, এই জাতি ভুল ইতিহাস শিখবে, ভুল সংস্কৃতি শিখবে, ভুল সভ্যতা শিখবে। শুধু তাই নয়, একটা নৈতিকতাহীন, একটা নৈতিকতা বিবর্জিত, চরিত্র বিবর্জিত একটি জাতি আমরা তৈরি করার চক্রান্ত করা হচ্ছে। এই দেশটাকে, এই বাংলাদেশটাকে তারা আজকে তারা আমেরিকার বৃদ্ধাশ্রম বানাতে চায়, পশ্চিম বিশ্বের বৃদ্ধাশ্রম বানাতে চায়। আজকে পশ্চিম বিশ্বের অবাধ যৌনচার এখন তারা চালু করতে চায়, যেখানে প্রতি মিনিটে 3 জনের দর্শিত হয় কারেন্ট চলে গেলে। সেই কালচার আমাদের দেশে প্রমোট করবেন আপনি? যেখানে স্পষ্ট আজকে পশ্চিমা বিশ্ব যেখানে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে রাখছে, ওল্ড হাউস করছে, বাবা মাকে বছরে একবার গিয়ে বলছে যে বাবা আই লাভ ইউ, আমি তোমাকে ভুলি নাই। বাবা মার সাথে সম্পর্ক একদিনের? আমরা তো ধারণ করি বাবা মার সাথে আমার সম্পর্ক হলো প্রতিদিনের ভালোবাসা, প্রতি বছরের ভালোবাসা, আজীবন ভালোবাসা। আজকে ছেলে না মেয়ে এটা হেঁটে গেলে এটা বোঝা যায় না। অথচ আমরা কি মনে করি, একটা ছেলেকে তো দেখলে ছেলে মনে হওয়া উচিত, একটা মেয়েকে দেখলে মেয়ে মনে হওয়া উচিত। যদি কোনো ডিফারেন্স না থাকে, তাহলে তো আপনার প্রকৃতিকে আপনি চ্যালেঞ্জ করলেন, আপনি নেচারকে চ্যালেঞ্জ করলেন। আজকে আমেরিকাকে আমেরিকার সংস্কৃতি প্রমোট করবেন, ব্রিটেনের সংস্কৃতি প্রমোট করবেন, পশ্চিম সংস্কৃতি প্রমোট করবেন। খোঁজ নিয়ে দেখেন, আমার দেশে তো আত্মহত্যা মন্ত্রী লাগে না, ব্রিটেনে তো আত্মহত্যা মন্ত্রী লাগে। তার মানে ব্রিটেনের মানুষ বড় দালান কোঠা করলেও, পশ্চিমের সভ্যতা মানুষের সভ্যতা শিখালেও, তারা আজকে এখনো মেন্টাল পিচটা পায় নাই। আর মেন্টাল পিচ পেতে হলে ইসলাম ছাড়া বিকল্প থাকতে পারে না। আজকে সেই বিদেশ আমাদের দেশে প্রমোট করবেন, এটা হতে পারে না। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশটাকে বাংলাদেশের বোধ বিশ্বাস সংস্কৃতিকে ধারণ করে আমরা আগামীতে একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বেকার মুক্ত একটি স্বতন্ত্র, যেখানে কোনো চাপ থাকবে না, সংস্কৃতির চাপ থাকবে না, রাজনীতির চাপ থাকবে না, সাহিত্যের অন্য দেশের সাহিত্যের চাপ থাকবে না, তাদেরকে আমরা একটা স্বনির্ভর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যারা আজকে অন্য দেশের সংস্কৃতিকে এখানে চাপিয়ে দিতে চায়, অন্য দেশের বোধ বিশ্বাসকে এখানে চাপিয়ে দিতে চায়, প্রমোট করতে চায়, আমরা বলতে চাই তারা জাতীয় বেইমানিতে, যারা জাতীয় বেইমান, তাকে চিহ্নিত করতে হবে। এদেরকে চিহ্নিত করে জাতির সামনে এদেরকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমার দেশের তরুণ প্রজন্ম এই বই পড়বে, এই সিরিজ পড়বে, এটা ইসলামী ছাত্র বাংলাদেশরা হতে দিবে না। এটাকে আমরা এই শিক্ষা সিলেবাস এটা বাংলাদেশে পড়তে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই সিলেবাস বাংলাদেশে পড়তে দেওয়া হবে না। আমরা এটা পড়তে দিতে পারি না। আমরা মনে করি যে সরকারের উচ্চ পদস্থ যারা আছেন, আপনারা যদি না জানে থাকেন, আমরা আপনাদেরকে জানাচ্ছি এই সংকটগুলো আছে, দ্রুত সমাধান করে ফেলেন। যদি আপনারা বলেন যে আমরা জানার পরে এটা হয়েছে, তাহলে আপনাদেরকেও জাতির সামনে এটার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, ইসলামী ছাত্র বাংলাদেশ আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য, আগামী প্রজন্মকে একটি স্বনির্ভর জাতিতে পরিণত করার জন্য আমরা বর্তমান শিক্ষা ক্রমের উপর আমরা অনেকগুলো কাজ করব ইনশাআল্লাহ। তবে আমরা তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে আমরা আগামী 19 জানুয়ারি 2023 ঢাকাতে এই শিক্ষা ক্রমকে আমরা প্রত্যাখ্যান করে ইনশাআল্লাহ আমরা বিক্ষোভ করব ইনশাআল্লাহ। ভবিষ্যতে পরবর্তীতে আমরা নানামুখী কর্মসূচি আমরা গ্রহণ করব। এক কথায় বলতে চাই, এই শিক্ষাক্রম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের শিক্ষার্থীদেরকে আমরা পড়তে দিতে পারি না। আমরা মনে করি বই তুলে দেওয়া হয় নাই, আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য তার হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। যে কোনো আন্দোলন সংগ্রামে আপনাদেরকে পাশে পাবো, দেশের পক্ষে, মানবতার পক্ষে, ছাত্রদের পক্ষে আপনারা ইসলামী ছাত্র বাংলাদেশের পাশে থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে যারা সাথে ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।